স্বাগতম ক্যারিয়ার.com দেখার জন্য। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুধী দর্শক, জনসংখ্যা একটা সময় ছিল আমাদের দেশের জন্য একটু বোঝা, কিন্তু আজকের প্রেক্ষাপটে জনসংখ্যা হচ্ছে আমাদের জনসম্পদ। কেন সেটাই বলছি। জনসংখ্যা তখনই সম্পদ হয় যখন আমরা তাদেরকে পরিপূর্ণভাবে আমাদের সমাজের, দেশের, পরিবারের কাজে লাগাতে পারবো। আর সেই প্রেক্ষাপটে আমাদের এই বর্তমান সময়ে এই সমাজে প্রতিটা হাত কর্মের হাতিয়ারে রূপান্তরিত হচ্ছে। শুধু পড়াশোনা শেষ করে কে কি করব, কোথায় যাব, কি চাকরি, এসব নিয়ে ভাবার এখন আর সময় নেই। যে যেখানে পারছেন সরকারি চাকরি, তার পাশাপাশি বিভিন্ন ব্যবসা, তারপর খামার, কৃষিকাজ, মানে শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, এমন কোনো সেক্টর নাই যেখানে আমাদের যুব সমাজ সফলতার সাথে কাজ করে যাচ্ছেন না। যে কথা বলছিলাম, আজকে ক্যারিয়ার.com সাজিয়েছি তেমনি একটা বিষয়কে নিয়ে, মানে যুব সমাজ যেখানে প্রশিক্ষণ নিয়ে তাদের দুটি হাতকে কর্মের হাতিয়ারে রূপান্তরিত করতে পারবে। জি দর্শক, আজকে আমাদের আয়োজনে থাকছে যুব প্রশিক্ষণ, সেই ব্যাপারে। তার আগেই চলুন যিনি আমাদের আজকের অতিথি হিসাবে এসেছেন তার সঙ্গে পরিচিত হই। স্টুডিওতে আজকে আমাদের ক্যারিয়ার.com-এ থাকছেন জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম খান, মহাপরিচালক গ্রেড 1, যুব উন্নয়ন অধিদপ্তর। চলুন তার সঙ্গে পরিচিত হই। জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম খান, আমাদের আজকের ক্যারিয়ার.com-এ আপনাকে স্বাগতম। যে কথা বলছিলাম, একটা সময় ছিল যখন আমরা খুব অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কি করব, কিভাবে কি হবে। মানে যুব সমাজের অস্থিরতা মানে হচ্ছে এমন একটা প্রতিফলন যেখানে সমাজে অস্থিরতা বিরাজ করে, একটা হতাশা, একটা বিষণ্ণতা কাজ করে। কিন্তু এখন যেটা দেখছি, মানে সব কিছু ছাপিয়ে উঠে যেন উন্নয়নের যে অগ্রযাত্রা, যেটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সমৃদ্ধির পথে, সেই অগ্রযাত্রায় আমাদের প্রতিটি যুবক যেন সামিল হচ্ছেন। তো সেই হিসাবে আপনার এই যে এই যুব উন্নয়ন অধিদপ্তরে আপনার এই যে মহাপরিচালক হিসাবে আপনি কাজ করছেন, সেই সম্পর্কে প্রথমে কিছু জানতে চাই। যুব উন্নয়ন দপ্তর মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1981 সালে। যুবদেরকে কাজে লাগানোর প্রেক্ষাপটেই এই যুব উন্নয়ন দপ্তর। আপনি যদি অতীতের দিকে ফিরে যান, দেখবেন 1972 সালে বঙ্গবন্ধু যখন দেশে প্রত্যাবর্তন করলেন, প্রথম ভাষণে উনি বলেছেন, আমি একটু কোট করছি, যে আমারই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমি যুবদেরকে কাজ দিতে না পারি। তার মানে আমাদের বঙ্গবন্ধু থেকে 1972 সালে কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন, যুব শ্রেণীকে যদি কাজে লাগানো না যায় কোনো দেশ এগোতে পারে না। সেই প্রেক্ষাপটে 1981 সালে যুব উন্নয়ন দপ্তর প্রতিষ্ঠিত হয় এবং যুব উন্নয়ন দপ্তর মূলত কাজ করে যুবদের নিয়ে যে প্রশিক্ষণ দিয়ে তাকে কর্মে নামানো। আমরা জানি যে আমরা যারা লেখাপড়া করি, লেখাপড়ার একটা মূল উদ্দেশ্য হয়ে যায় আমাদের যে আমরা চাকরি, কেন পড়াশোনাটা শেষ করব, আমরা চাকরিতে যাব। আসলে চাকরি করার দিন বা চাকরি পাওয়ার দিন বা চাকরির প্রত্যাশার দিনটা আস্তে আস্তে কিন্তু কমে আসছে। এই কারণেই সমাজ বদলে গেছে। আগে আপনি ইচ্ছা করলে কিছু করতে পারবেন এরকম গ্যারান্টি ছিল না, এখন কিন্তু গ্যারান্টি আছে। আপনি যদি কিছু করতে চান, আপনাকে কাজে নামানোর জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে যুব উন্নয়ন দপ্তর একটি। আমি বলতে চাই আমাদের যুব উন্নয়ন দপ্তরের মোট 83টা ট্রেডে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমার মূল ম্যান্ডেট হলো জাতীয় যুব নীতি 2017 অনুযায়ী আমি 18 থেকে 35 বছর বয়সের যার বয়স, সেই কিন্তু আমার কাছে আসতে পারবে এবং সে আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবে। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 18 থেকে 35 বছর বয়সীদের জন্য বিনামূল্যে নানা ধরনের প্রশিক্ষণ চলছে। সাথে কিছু আর্থিক সুবিধা ও পরামর্শ। বেছে নাও, স্বাবলম্বী হও। তোমার কাছে তোমার চাকরি এসে ধরা দেবে, নিজে এবার মালিক হবে, অন্য চাকরি পাবে। তোমরা স্বাবলম্বী হলেই দেশে গিয়ে যাবে, সারা বিশ্বে সেরা দেশ বাংলাদেশই হবে, আরে বাংলাদেশই হবে। যুব উন্নয়ন অধিদপ্তর। আমার নাম মোসাম্মদ আরিফা বেগম। আমি এবং আমার ননদ যুব উন্নয়ন উত্তরবঙ্গ প্রকল্প থেকে নার্সারির উপর ট্রেনিং দিই। এরপর ঋণ নিয়ে নার্সারির প্রকল্প করি। এই প্রকল্প থেকে প্রতি মাসে আমরা 10 থেকে 12,000 টাকা আয় করি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কৃষি প্রকল্প পরিচালনা করছি এবং মাছ চাষ করতেছি। এর মাধ্যমে আমার বর্তমান মাসিক আয়
25 থেকে 30,000 টাকা। আমি আবুল হাসনাত চয়ন, আমি এবং আমার ওয়াইফ দুইজনেই উত্তরবঙ্গ প্রকল্প থেকে গাভী পালনের উপর প্রশিক্ষণ গ্রহণ করি এবং উত্তরবঙ্গ প্রকল্প থেকে ঋণ গ্রহণ করি এবং আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিই। সেই টাকা দিয়ে আমি গরু পালন করা শুরু করি। এখন আমার খামারে মোট 12টি গরু আছে। এখান থেকে আমি যে দুধ পাই সেটা দিয়ে আমার প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা আয় হয়। আমার খামারে মোট 23টা ষাঁড় প্লাস গাভী মিলে 23টা গরু আছে। আর যেমন মাসিক ইনকাম হিসাব করলে এভারেজে 1.5 লক্ষ টাকা। আমি প্রশিক্ষণ নিচ্ছি যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ থেকে। আমার নাম হালিমা বেগম, আমি একজন বেকার গৃহিণী ছিলাম। আমি যুব উন্নয়ন উত্তরবঙ্গ প্রকল্প থেকে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণের পরে আমি ঋণ নিয়ে এই প্রকল্প করি। আমার এই খামারে 2100টা মুরগি আছে। প্রতিদিন এই খামারে আমি 1850টা ডিম পাই। ডিম বিক্রি করে মাসে 1 লাখ টাকা লাভ হয়। এই টাকা দিয়ে আমি সংসার চালাই এবং ছেলে মেয়ে লেখাপড়া করাই কিছু সঞ্চয় করি। আপনি নিজে যখন যুবক ছিলেন, যখন ছাত্র ছিলেন, মানে আপনার পড়াশোনা, আপনার বেড়ে ওঠা, সে সম্পর্কে কিছু জানতে চাই। আমি একটা প্রত্যন্ত গ্রামের ছেলে। এখন যদি আমি প্রত্যন্তর বলি, এখন কিন্তু আর প্রত্যন্তর গ্রাম বলতে কিছু নেই। প্রত্যন্ত তখনই ছিল যখন কোন রাস্তাঘাট ছিল না, স্কুল কলেজের এত অপরচুনিটি ছিল না। এমন আমাদের সময়টা ছিল কিন্তু এই সময় আমাদের নদী পার হয়ে স্কুলে যেতে হতো এবং লুঙ্গি পরে স্কুলে যেতে হতো, প্যান্ট পরে স্কুলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তখন আমি যদি বলি আমার ব্যক্তিগত জীবনটাই বলি, আমার পিতা একজন স্কুল টিচার ছিলেন। আমরা 6 ভাই বোন, তোর মধ্যে আমি সবার ছোট। আমি স্কুলে লেখাপড়া করেছি। যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলটা এমনই, আমার স্যারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমি বোধহয় পঞ্চম ব্যাচ ছিলাম এসএসসি পরীক্ষার্থী হিসেবে। নতুন স্কুল। এই স্কুল থেকে যখন আমি পাশ করে আনন্দমোহন কলেজে আসি আমি ইন্টারমিডিয়েট পড়তে, তখন আমি বুঝেছি যে শহর আর গ্রামের মধ্যে ডিফারেন্সটা কী। আমি কিন্তু এই এসএসসি পাস পর্যন্ত কিন্তু আমি বুঝতেই পারি নাই যে গ্রাম কি শহর কি। 2-1বার হয়তো শহরে এসেছি, আমার ভাইয়েরা কলেজে লেখাপড়া করতেন সেই সুবাদে। কিন্তু আমাদের সময় এতটুকু ফেসিলিটি ছিল না যে আপনি ইচ্ছা করলে একটা কিছু করতে পারবেন। আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা লেখাপড়া শেষ করব, লেখা শেষ করে আমরা চাকরিতে যাব। আমার কর্মজীবনের শুরুটা কিভাবে হয়েছিল? আমি মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করার পর থেকে আমি চাকরিতে ঢুকেছি। হয়তো এত বড় ক্যাডার সার্ভিসে আসি নাই, আমি অন্য একটা চাকরি করতাম। সেই চাকরি করতে করতে লেখাপড়া করতে করতে আমি বিসিএস পরীক্ষা দিয়ে 1991 সালে আমি এই প্রশাসন ক্যাডারে যোগদান করি। এবং এটা ছিল আমার একটা সংগ্রাম। আমি বলতে পারি যে সংগ্রামের ফলই মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার পিতামাতার দোয়া ছিল, আমার সবার দোয়া ছিল, আমি ক্যাডার সার্ভিসে আসতে পেরেছি। অনেকেই আছেন যারা কর্মজীবনে শুরু করার পর চাকরিতে প্রবেশ করলেন, অথবা যেটা তাদের পছন্দের না, মনের মতো হয়নি, তখন হয়তো কিছুটা হতাশা কাজ করে। কিন্তু তারা কি তখন ইচ্ছা করলে বা চেষ্টা করলে সেখান থেকে ওই উন্নতি বা অন্য কোনো পদে বা কোনো পেশায় নিজেদেরকে নিয়োজিত করতে পারেন? আসলে স্যাটিসফ্যাকশন একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং যে যেখানেই থাকুক সে যদি স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে তার কিন্তু ফলাফল ভালো হবে, এটা অবিসম্ভাবী। আমি আমার জীবনে ব্যক্তিগত বলি, আমি যখন কাজ করেছি আমি আপন মনে করে কাজ করেছি যে এই কাজটাই আমার, এই কাজটা আমাকে করতে হবে এবং এই কাজের মাধ্যমে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি কোনো কাজকে আমি বললাম তো যে আমি যেহেতু প্রথমে আমি কোনো ক্যাডার সার্ভিস করিনি, নন ক্যাডার ছিলাম, তখন কিন্তু আমি সেই চাকরিটাকে কিন্তু আমি মানে অবজ্ঞা করে দেখি নাই, বা এমন আমার মনে হচ্ছিল যে আমি এখানে পড়ে আছি কেন, এরকম মনে হয় না। আমি ওটা এনজয় করেছি এবং এনজয় করেছি বিধায় আমার লেখাপড়া পরবর্তীতে লেখাপড়া করে বিশেষ পরীক্ষা দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব হয়েছে। তো আপনি বলছিলেন যাদের বয়স 18 থেকে 35 তারাই মূলত এই আপনার অধিদপ্তরের আওতাধীন। তো এই বয়স সীমার মধ্যে যারা আছেন তারা কি কি প্রশিক্ষণ নিতে পারেন, নিজেকে কিভাবে তৈরি করতে পারেন? যেহেতু আমি প্রায় 1.5 বছরের অধিককাল এই অধিদপ্তরে আছি মহাপরিচালক হিসাবে, আমি বলতে পারি যে এই অধিদপ্তরের যে কাজ এটা কিন্তু অনেক, তার মানে এটা কি বলি, যে ফলাফল, কাজের যে ফলাফল অনেক। যদি আমি পরিসংখ্যানগত বলি, আমি আগে বলেছিলাম যে প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত
প্রায় ৬৬ লক্ষ যুব যুবনারীকে প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণগুলির মধ্যে সবচেয়ে মানে জনপ্রিয় প্রশিক্ষণটা হলো আপনার কম্পিউটার এবং পোশাক, যেটাকে আমরা পোশাক শিল্প বলি। আমাদের কাছ থেকে মহিলারা প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকে কিন্তু এক একটা এই পোশাক শিল্প মতো গড়ে তুলেছে। আপনি ঢাকা শহরে অনেক দেখবেন এবং অনেক ওরা মানে হাউজে সাপ্লাই দেয়। পোশাকটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দিই। তারপরে আমরা কম্পিউটার এবং এই যে আপনার বাসা বাড়িতে যে কাজ করে, আপনার স্যানিটারি কাজ করে, এই প্রশিক্ষণটা আমরা দিয়ে থাকি। মোবাইল সার্ভিসিং একটা জনপ্রিয় প্রশিক্ষণ বর্তমানে চলছে, এটা কিন্তু আমরা দিয়ে থাকি। অর্থাৎ কর্মমুখী যে প্রশিক্ষণটা নিলে সে কাজ করতে পারবে, এই সকল প্রশিক্ষণ আমার মোট ৮২টা প্রশিক্ষণ আছে। তো এই প্রশিক্ষণগুলো নেওয়ার আগে আপনাদের কি কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়? আমার শিক্ষাগত যোগ্যতা এখন পর্যন্ত কিছু কিছু প্রশিক্ষণ আছে, আমরা এইচএসসি পাস, কিছু কিছু প্রশিক্ষণ আছে আমরা ৮ম শ্রেণী পাস নিয়ে থাকি। যেমন আপনাকে আমি বলি, যদি কম্পিউটার আমি প্রশিক্ষণ দিই, যখন কম্পিউটার প্রশিক্ষণটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় থাকে, তখন আমরা ইন্টারমিডিয়েট নিই। বর্তমানে আমার 7টা ডিস্ট্রিক্টে প্রশিক্ষণ কম্পিউটারে চলছে, এটা আমি মোবাইল প্রশিক্ষণ কেন্দ্র বলে থাকি। যে আপনারা দেখেছেন ঢাকা শহরে যে পাবলিক লাইব্রেরি, ভ্রমণ লাইব্রেরি যেমন আছে, ঠিক তেমনি আমার প্রশিক্ষণ কেন্দ্রগুলি আছে একটা ভ্যানের মধ্যে, দ্যাট ইজ একটা বাস, মাইক্রোবাসের মধ্যে 40টা কম্পিউটার আছে এবং 40 জন প্রশিক্ষণার্থী একসাথে তারা প্রশিক্ষণ নিতে পারে গাড়িতে বসে। গাড়িটা এসি করা আছে এবং গাড়িটা আপনার উপজেলা লেভেলে থাকে। তাকে প্রশিক্ষণ নেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে আসার কোনো প্রয়োজন পড়ে না, একটা প্রশিক্ষণ। আরেকটা প্রশিক্ষণ আমার আছে গাড়ি চালানো, যে আপনারা জানেন যে বর্তমানে দুর্ঘটনা একটা মানে অত্যন্ত বেদি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। সেই জন্য দক্ষ গাড়ি চালক কিন্তু মানে সৃষ্টি করা খুব জরুরি। সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী যমুনা দপ্তরকে একটি দায়িত্ব দিয়েছে, 40,000 দক্ষ গাড়ি চালক আমরা তৈরি করব 3 বছরে। এবং এটা আমার 40টা ডিস্ট্রিক্টে এই প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখানে আমরা এসএসসি পাস বলেছি যে এসএসসি পাস হইতে হবে। যারা এখানে প্রশিক্ষণ নিতে আসবে তাদেরকে কি কোনো ধরনের বেতন দিতে হয়? আমাদের একটা নমিনাল ফর্ম আছে, ফিল আপ করতে হয় 100 টাকা দিয়ে। পরবর্তীতে সে প্রশিক্ষণ চলাকালীন সে ভাতা পাবে, নিজেই পাচ্ছে। হ্যাঁ, আমরা সরকার কাছ থেকে আমরা নিয়ে দিচ্ছি, সরকার দিচ্ছে, তাকে বাধা দিতে হবে না। প্রশিক্ষণ আমাদের এখানে যে বিষয়টা আছে যে আমরা জানি যে আমরা এমন একটা শ্রেণী নিয়ে কাজ করি যে আজকে প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণ না সে যেন কোনো ইনকামে যেতে পারতো, এরকম একটা অ্যাটিটিউড। সেই ক্ষেত্রে যেন প্রশিক্ষণ নিলে তার ইনকাম বন্ধ না হয়, সেই জন্য তার প্রশিক্ষণ ভাতা দিয়ে থাকি আমরা এবং যাতায়াত ভাতাও দিয়ে থাকি। এখান থেকে বের হওয়ার পর সে যখন কর্মজীবনে প্রবেশ করতে চায়, আপনারা কি তার কাজের কোনো ব্যবস্থা করে দেন? সেই দায়িত্ব আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি একটা যে আমার প্রধানমন্ত্রীর একটা কথাকে আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি, সেটা হলো যে যুবক শ্রেণীরা কাজের চাকরির পিছনে কেন ছুটবে, নিজের বস হবে, উদ্যোক্তা হবে। সেই জন্য আমরা কিন্তু ঋণ দিয়ে থাকি। আমি বলতে চাচ্ছি যে প্রশিক্ষণ নেওয়ার পরে যে ট্রেডে যে কাজটা করতে আগ্রহী, আমরা সেই কাজের জন্য তাকে প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পরে সে যদি আমাদের কাছ থেকে ঋণের আবেদন করে যে আমি কাজটা করতে চাই, আমাকে ঋণ দেন, আমরা ঋণ দিয়ে থাকি। আমাদের নিজস্ব তহবিল আছে, সেই তহবিলে মাত্র আমাদের 123 কোটি টাকা ছিল প্রথম, এটা রিলিং হতে হতে এখন পরে 425 কোটি টাকার মতো হয়েছে। এটা শুধুমাত্র আমরা যে ঋণটা দিই সেই ঋণের মধ্যে ইন্টারেস্ট হলে মাত্র ইন্টারেস্ট বলি না, আমরা এটাকে বলি সার্ভিস চার্জ, মাত্র 5% দিয়ে সেই ঋণটা গ্রহণ করতে। সেই ঋণের জন্য যখন আবেদন করবে, সেই আবেদনের জন্য কি কি ক্রাইটেরিয়া আমরা জানি যে কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে যদি কেউ ঋণ নিতে যায় তার মর্গেজ দিতে হয়। আর আমার ক্ষেত্রে যে ঋণ নিতে চায় আমার কোনো কিছু না, শুধু আমার কাছে যে তিনি প্রশিক্ষণ নিয়েছেন যে সনদরা আছে, এই সনদরা এলো মর্গেজ। এই সনদের এগেন্সে তাকে আমরা ঋণ দিয়ে থাকি। মানে সংখ্যাটা কত টাকার অ্যামাউন্ট? টাকার অ্যামাউন্ট আমাদের সর্বোচ্চ 2 লক্ষ টাকা আছে। আমরা শুরু করি একজনকে 60,000 টাকা দিয়ে, আস্তে আস্তে সেকেন্ড কিস্তিতে আমরা ঋণটা আবার 2 ভাবে দিতে পারি। একটা গ্রুপ ভিত্তিক, যেন 4-5 ভাই বোন যদি মিলে প্রশিক্ষণ নিয়ে যদি এটা ঋণ নিতে চায়, প্রত্যেকেই 15,000 টাকা পাবে। তো 5-15 যা হয় তা পাবে। আর এই ক্ষেত্রে আমাদের যে আরেকটা বিষয় আপনাকে বলি, যেহেতু সিলিংটা কথা বললেন, আমরা যেহেতু খুব বড় আকারে ঋণ দিতে পারি না, সেই জন্য 2টা ব্যাংকের সাথে আমরা এমইউ করেছি। একটা হলো কর্মসংস্থান ব্যাংক আর একটা এনআরবিসি ব্যাংক। সেখানে কিন্তু আমরা মুজিব বর্ষে যে আমরা ঋণ দিলাম, এইটা কিন্তু আমরা সর্বোচ্চ 3 লক্ষ টাকা এবং এনআরবিসি ব্যাংক সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। যে যুবকরা ব্যাংকের ঋণের জন্য আবেদন করবে, ব্যাংক এবং যুবক প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন তাদের মধ্যে সমন্বয়টা কি আপনারাই করে দেন? হ্যাঁ জি, আমাদের প্রশিক্ষণ যখন গ্রহণ করার পর প্রশিক্ষণ সমাপ্ত হয়,
আমরা সার্টিফিকেটটি ইস্যু করি, তখন যখন সে ঋণের জন্য যেখানে যাবে সে আমরা মানে তার কী কী প্রয়োজন, সাহায্যের প্রয়োজন সেটা আমরা দিব। এবং এমইউতে কী কী বলা আছে, সেই এমইউর যে পয়েন্টগুলি আছে সেগুলি কিন্তু ব্যত্যয় করাতে পারবে না যারা আমার সাথে এমইউ করেছে। এবং ওয়েবসাইটে আমার পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া থাকে, অনেকেই ফোন করে, যদি প্রবলেম পড়ে সরাসরি ফোন করে, আমি সরাসরি এটা সলভ করতে চেষ্টা করি। যে কাজের জন্য তারা ঋণটা নিতে চাচ্ছে সেই কাজের যখন তারা করতে অগ্রসর হবে, সেই কাজের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে অথবা এই আরও কিছু নির্দেশনাবলীর প্রয়োজন হয়, আপনারা কি সেই কাজের প্রক্রিয়াতেও সংশ্লিষ্ট থাকেন? আমি বলছি যে আমার কাছে যখন একজন মানে যুবক ভাই বোন যেই আসুক, প্রশিক্ষণ গ্রহণ করার পরে তাকে কিন্তু আমরা ছেড়ে দিই না, যে প্রশিক্ষণ দিয়েছি সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি যাও, নট দ্যাট। আমরা মাঠ পর্যন্ত তাকে সুপারভাইজ করি এবং সুপারভাইজ করতে করে এমন একটা পর্যায়ে আসে আমরা কিন্তু প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব পুরস্কার দিয়ে থাকি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকেন। সেখানে কিন্তু আর যে সফলতা, সেই সফলতার ইতিহাস বৃত্ত সব কিছু দেখে তাকে আমরা কিন্তু পুরস্কৃত করে থাকি। এবং শ্রেষ্ঠ বাংলাদেশের মধ্যে গত বছর আমাদের কিশোরগঞ্জের একটা মেয়ে প্রথম হয়েছিল। তার মানে প্রতিটা স্টেপে আপনারা মনিটরিংটা করছেন পরিপূর্ণভাবে এবং তাদের এই সংগ্রামে আপনারা একদম স্বতঃস্ফূর্তভাবে আপনাদের অংশগ্রহণ এবং তাদের অংশগ্রহণের সমন্বয়ে গড়ে উঠছে আমাদের আজকের শিক্ষিত প্রশিক্ষিত যুব সমাজ। যেই কথা বলছিলাম, আমাদের অনুষ্ঠানটা আসলে তাদের জন্যই যারা পড়াশোনা করছে, হয়তো শেষ করতে পারেনি বা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে, মানে যে তরুণ ভাবছে আমি কি করব, পড়াশোনা যেভাবে করে আসি তার উপর ভিত্তি করে আমরা সাধারণত কর্মজীবনে প্রবেশ করি। তো আপনার কাছে যারা আসে, যারা এইটুকু শিক্ষার আওতাধীন থাকে, তাদের জন্য কিছু বলেন আপনি? শিক্ষা গ্রহণ অবশ্যই করতে হবে, তবে শিক্ষা গ্রহণ করা মানে এই না যে আমাকে চাকরি পেছনে ছুটতে হবে। আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা আছি যুব উন্নয়ন দপ্তর এবং আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পার করছি, অর্থাৎ আমাদের যে যুব সমাজ আছে, যে বয়সের যে আছে, এটাকে আমরা 1/3 কিন্তু যুব সমাজ। এখন এই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমরা মানে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য আমার আহ্বান, আপনারা চাকরি পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হন, নিজে প্রশিক্ষণ গ্রহণ করুন, ঋণ গ্রহণ করুন, উদ্যোক্তা হন এবং আপনি দেখবেন একদিন নিজে দাঁড়িয়েছেন এবং আরও 10 জনকে আপনি চাকরি দিয়েছেন। আপনারা যদি যে কোনো সমস্যা যুব উন্নয়ন দপ্তরের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা একটা পথ অবশ্যই দেখাবো। আপনি নিজে কর্মজীবনের শুরুতে যে পর্যায়ে ছিলেন, আজকে দিন বদলের সাথে সাথে আপনার পরিশ্রম এবং আপনার উদ্দেশ্য সামনে রেখে যেভাবে এগিয়েছেন, আজকে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনার নিজের এই স্যাটিসফ্যাকশন যেটা কাজের প্রতি, সেটা কতখানি? মহান রব্বুল আলমের কাছে আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বলছি তো, আমি সেই গ্রাম থেকে এসেছি, আমি আজকে যেখানে দাঁড়িয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গ্রেড 1 দিয়ে কিন্তু 2 বছর চুক্তি দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং আমি আমার যে চাকরি জীবনটা পেরিয়ে আসলাম, আমি আমার দায়িত্ববোধ থেকে বলতে পারি আমি চেষ্টা করেছি এবং আমি অত্যন্ত মানসিকভাবে অত্যন্ত তৃপ্ত যে আমি দেশের জন্য, জনগণের জন্য করার চেষ্টা করেছি। কতটুকু দিয়েছি এটা বিবেচনা জনগণের উপরই, অথবা এটা বিচার মহান আব্বারমতন অবশ্যই করবেন। তবে আমি মনে করি আমি ফাঁকি দেই নাই, আমি দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে চেষ্টা করি। আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং সেই ভালোবাসাকে সামনে রেখে তাদের অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাই, কাজ করি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আগামী 10 বছর পরে আপনার জায়গা থেকে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি অত্যন্ত মানে আশা নিয়ে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 2041-এ যে স্বপ্ন দেখিয়েছেন উন্নত দেশ, এবং আমাদের জাতির পিতা যে মনে পোষণ করতেন সোনার বাংলা, আমার মনে হয় যে আমরা এই মহান নেতার স্বপ্নটি সোনার বাংলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো, যদি আমরা যেখানে আছি, যেভাবেই আছি, কাজ করে যাই। এবং আমাদের কাজের মাধ্যমেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব এবং সবাই যদি কাজ করি শক্তিশালী অবশ্যই হবে। এবং 2041 ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা
মহামান্য প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখা সবই বাস্তবায়ন করেন, এই স্বপ্নের বাস্তবায়ন হবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা অবশ্যই বাস্তবায়িত হবে। যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা এই মুহূর্তে ভাবছেন কি করব, কিভাবে নিজের কর্মজীবন শুরু করব, যারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে আমার সেই যুব ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা হতাশ হবেন না, স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। আসলে স্বপ্ন দেখে ঘরে বসে থাকলে হবে না, আপনার নিজের মধ্যে একটা প্রচেষ্টা থাকতে হবে। নিজে যদি কিছু করতে চান, অবশ্যই বর্তমান যে সময়, এই সময়ে মানে করার কোনো কিছু বাধাই থাকবে না। আপনি যে কাজ করতে চান কাজ করতে পারবেন এবং সময় পাল্টিয়েছে। আপনি ঘর থেকে বের হন, আপনি দুটি হাত প্রশিক্ষণের মাধ্যমে দুটি হাতকে শক্তিশালী করুন, দেখবেন আপনি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছেন। আমি আহ্বান জানাবো আপনারা মানে যুবন দপ্তরের কাছে আসেন, আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি। কথা হচ্ছিল কিভাবে নিজের স্কিল বাড়াবো, সামনের দিকে এগিয়ে যাব, প্রশিক্ষণ নিব, কতটুকু শক্তি, মেধা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে। আশা করব আজকের এই আয়োজন আপনাদের অনেক উপকারে আসবে। দর্শক, ক্যারিয়ার.com-এ এই পর্যায়ে রয়েছে দেশ ও বিদেশের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য। চলুন দেখে আসি। দর্শক, আমরা চাই আপনাদের মতামত। আপনারা আমাদের কাছে লিখুন, আপনাদের ভালো লাগা, মন্দ লাগা দুটোই আমাদের লিখে জানান। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ক্যারিয়ার.com, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। যেতে যেতে একটি কথা, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের মাকে ভালোবাসবো। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।